এবার যেটা পড়বো সেটা হচ্ছে বার্নৌলির নীতি। এই যে লেখা যাবে, এটা তো পুরোটাই পড়বো, সাথে থেকে কিছুটা পড়বো আমরা। হ্যাঁ, বার্নৌলির নীতি। নীতি। বার্নৌলি কে ছিলেন? একটা গণিতবিদ ছিলেন একজন, ঠিক আছে। উনি আদর্শ প্রবাহীর ক্ষেত্রে তার নীতিটা দিয়েছিলেন, ঠিক আছে। তো আদর্শ প্রবাহী আমরা পড়েছি। আদর্শ প্রবাহী বলতে কি হবে? অসংলম্ব, আর কি হবে? অসান্দ্র হবে, পড়েছি আমরা। অসান্দ্র ধারারেখ প্রবাহ, ঠিক আছে। তো তো আদর্শ প্রবাহীর এর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শক্তির সংরক্ষণ নীতি, ঠিক আছে। তো শক্তির সংরক্ষণ নীতিকে কাজে লাগিয়ে আদর্শ প্রবাহীর ক্ষেত্রে তার নীতিটা দিয়েছিলেন। অবশ্যই আদর্শ প্রবাহী কী হবে? ধারারেখ প্রবাহ হবে, শান্ত প্রবাহ হবে, শান্ত প্রবাহ হবে বা ধারারেখ প্রবাহ হবে, ঠিক আছে। তো ধারারেখ বা ধারারেখা প্রবাহ একই ব্যাপার, প্রবাহ হবে। তার মানে একটা তার ধারারেখ প্রবাহ পথ থাকবে, তাই তো। তো এই ক্ষেত্রে উনি নীতিটা দিয়েছিলেন। এবার যে কোনো প্রবাহীর ক্ষেত্রে সেটা মানে আমরা যে কোনো প্রবাহী বলতে আমরা আদর্শ প্রবাহীর কথা বলবো। হ্যাঁ, আদর্শ প্রবাহী অসংলম্ব, অসান্দ্র, হ্যাঁ, ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে তার প্রবাহ পথের বা ধারারেখার যে কোনো বিন্দুতে তার যান্ত্রিক শক্তি কাজ করবে। যান্ত্রিক শক্তি বলতে মূলত আমরা তিনটে ধরবো: স্ত্রীশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি। তো বললেন যে স্ত্রীশক্তি, গতিশক্তি, চাপ শক্তির যে সমষ্টি হবে সেটা ধ্রুবক হবে প্রতি একক আয়তনে। এটাই হচ্ছে ওনার কথা, ঠিক আছে। তো এটা যদি আমরা ধরে নিই, এই ধরে নাও একটা প্রবাহ, এটা প্রবাহের গতিপথ। ধরুন একটা নলের মধ্যে দিয়ে আদর্শ প্রবাহীর প্রবাহ হচ্ছে, এটা তার ধারারেখ, এটার গতিপথ, এটাকে ধারারেখ বলছি, তাই না। প্রবাহের কণাগুলো যে পথে গতিশীল হয় তাকে আমরা ধারারেখ বলি, ঠিক আছে। তো ধারারেখার যে কোনো বিন্দুতে, এই ধরনের একটা বিন্দু নিলাম, এটা ধরো নির্দেশ তল, ভূমি ধরে নিতে পারো, এই যে ভূমি, এটা নির্দেশ তলে যে কোনো বিন্দু ধরে নাও। এখানে আমরা প্রতি একক আয়তনে আমরা মাপবো, কী আঁকবো? প্রতি একক আয়তনে, ঠিক আছে। তো আমরা এখানে প্রতি একক আয়তনে চাপ শক্তি বার করব, তারপরে গতিশক্তি বার করব, তারপরে স্থিতিশক্তি বার করব, দিয়ে তিনটে যোগফল করব, দেখবো যে তিনটে যোগফল কী হবে? ধ্রুবক হবে, এটাই বলছে, ঠিক আছে। তো তো আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারা রেখার যে কোনো বিন্দু নিতে পারে। এই বিন্দু, এই যে প্রথম ছেদটা দেখতে পাচ্ছ, এই ছেদের এই মধ্যবিন্দু, দ্বিতীয় যে ছেদটা দেখতে পাচ্ছ, এখান থেকে জল বেরিয়ে প্রবাহিতে বেরিয়ে আসে, এই যে মধ্যবিন্দু, যে কোনো বিন্দু, ধারারেখার যে কোনো বিন্দুতে আমরা যদি প্রতি একক আয়তনে চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি যদি বার করি, তাহলে এই তিনটে যোগফল কী হবে? ধ্রুবক হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবা, শক্তি সংরক্ষণ নীতির ওপর কাজ করে কিন্তু। হ্যাঁ, পরীক্ষা আসে যে অনেক সময় যে বার্নৌলির নীতি কোন নীতির উপর কাজ করে, তো বলবে যে শক্তি সংরক্ষণ নীতির উপর কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। আবার ধরে না এই বিন্দুটা, এটা একটা নির্দেশ তল, ঠিক আছে। তো এরকম নির্দেশ তল আছে, এটা নির্দেশ তল। এই নির্দেশ তল থেকে এর উচ্চতা ধরে নাও, ঠিক আছে, এইচ বেরোলো। এর উচ্চতা আমরা কী ধরে নিচ্ছি? এইচ। এই বিন্দুতে বেগ, ঠিক আছে, এই বিন্দুতে ধরে নাও বেগ হচ্ছে তোমার, ধরে নাও ভি, ঠিক আছে, বেগ হচ্ছে ভি। যে প্রবাহী এই অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট তোমার নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটা অসম প্রস্থচ্ছেদ, হ্যাঁ, লিখে রাখলাম, অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নল, হ্যাঁ।
এই যে অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নলের মধ্যে আমরা এই একটা গতিপথ ধরে নিলাম, এটাকে ধারা রেখা বলছি আমরা। এর মধ্যে দিয়েই আদর্শ প্রবাহী কি হচ্ছে, আদর্শ প্রবাহী ধারারক্ষ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো এই গতিপথের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুর উচ্চতা আমরা যে একটা নির্দিষ্ট স্থল কল্পনা করলাম, এই হচ্ছে সেই নির্দিষ্ট স্থল। এটাকে আমরা যদি ধরে নিই RS, এই নির্দিষ্ট স্থলের থেকে ঠিক এই বিন্দুটার উচ্চতা H, এবং এই বিন্দুর মধ্যে দিয়ে যখন প্রবাহিতা যাচ্ছে তখন তার গতিবেগ হচ্ছে কি V, এবং ধারারেখ প্রবাহীর ঘনত্ব, হ্যাঁ, রো রো ধরে নাও। এটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, হ্যালো, এটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, হ্যালো। প্রবাহী ঘনত্ব রো হয়ে গেল, গতিবেগ ভি হয়ে গেল, হ্যাঁ, উচ্চতা জি হলো, অভিকর্ষ ত্বরণ জি। তাহলে অতএব শক্তির সংরক্ষণ, অতএব শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি যে মোট যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক হবে। এই যে তিনটে দেখতে পাচ্ছ, চাপ শক্তি, গতিশক্তি, স্থিতি শক্তি, এটাকে টোটালি আমরা কি বলবো, যান্ত্রিক শক্তি বলবো। ঠিক আছে, কি বলছে, মোট যান্ত্রিক শক্তি কি হবে, ধ্রুবক হবে। তাহলে মোট যান্ত্রিক শক্তি সবসময় কি হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, তো শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট যান্ত্রিক শক্তি সবসময় কি হবে, ধ্রুবক হবে। তাহলে অতএব ওই বিন্দুতে আমরা গতিশক্তি হচ্ছে ½ রো ভি স্কোয়ার। কেন ঘনত্ব দিয়ে গুণ করছি, কারণ কি প্রতি একক আয়তনে m/v, তাই রো ভি স্কোয়ার। ঠিক আছে, চাপ শক্তি, এটা ক্যাপিটাল পি ধরে নাও, এই বিন্দুতে চাপ ধরে নাও ক্যাপিটাল পি, চাপ শক্তি হয়ে গেল পি। ঠিক আছে, আর স্থিতিশক্তি হয়ে গেল রো জি এইচ। তাহলে অতএব এই তিনটের যে যোগফল হবে ½ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, এটা কি হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি হলো। এবার আমরা কি করব, রো আর জি দিয়ে ভাগ করব সব কটাকে। তাহলে কী দাঁড়াবে, ভি স্কোয়ার বাই 2g প্লাস এটা হয়ে যাবে এইচ, রো আর জি দিয়ে যদি প্রত্যেকটা ভাগ করি, প্লাস পি বাই রো জি। রো জি দিয়ে ভাগ করছে, এখানে রো আর জি হচ্ছে তোমার কী বলে, ধ্রুবক। একটা নির্দিষ্ট প্রবাহের ক্ষেত্রে তার ঘনত্ব কী হবে, ধ্রুবকই হবে। আমরা তাপমাত্রা নির্দিষ্ট ধরে নেব, অভিজ্ঞতা ধ্রুবক। তাহলে এই তিনটে এইভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইটা, এই সমীকরণটা, দুটো সমীকরণ দিয়েই, এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণটা দিয়ে আমরা যে সূত্রটা পড়লাম, এই যে সূত্রটা পড়লাম, এটা হচ্ছে তার গাণিতিক রূপ। এই দেখো লেখা আছে, দেখো, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি কী হবে, ধ্রুবক হবে। ক্লিয়ার হলো? এই যে এটা ওখানে লিখে দিয়েছি, অসম প্রস্থচ্ছেদ কোনো নলের মধ্যে দিয়ে, এটা দেখতে পাচ্ছ, আশা করি বোঝাতে পারলাম আমরা। এটা একটা অসম প্রস্থচ্ছেদ নল, দিয়ে তরলের ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, ঠিক আছে, প্রবাহের আদর্শ তোমার শান্ত প্রবাহ হচ্ছে, তো ধারারেখার ওপর কোনো একটা বিন্দুতে বেগ ভি, একক আয়নে গতিশক্তি ½ রো ভি স্কোয়ার হবে। রো হচ্ছে তরলের ঘনত্ব, নির্দিষ্ট স্থল থেকে ওই বিন্দুর উচ্চতা এইচ হবে, আয়তন একক আয়তন স্থিতি শক্তি রো জি এইচ, ওই বিন্দুর চাপ পি। তাহলে দেখো শক্তি সংরক্ষণ সূত্র, এটা সবসময় তাহলে মনে রাখবা, শান্ত প্রবাহের ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক হবে। দিয়ে দেখো এইভাবে করে দিয়েছি, এটা হচ্ছে গাণিতিক রূপ। এবার দেখো আরেকটা রূপ পেলাম, ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস রো জি স্কোয়ার। এই যে ভি স্কোয়ার বাই 2g যেটা বলছো, ঠিক আছে, মনে রাখবা, ভি স্কোয়ার বাই 2g কে
বলছে বেগ শীর্ষ, এইভাবে কে নাম দেওয়া হয়। এই যে এইচকে বলছে উচ্চতা শীর্ষ, ঠিক আছে। আর যেটা পেলাম পি বাই রো জি, হ্যাঁ, এটাকে বলছে তোমার চাপ শীর্ষ, হয়েছে। তাহলে বার্নৌলির নীতির আরেকটা রূপ পেলাম কি, সুতরাং আমরা কি বলতে পারি, এই যে দেখে নাও, এটা হচ্ছে তোমার বেগ শীর্ষ, এটা হয়ে গেল তোমার উচ্চতা শীর্ষ, আর পি বাই রো জি যেটা হলো এটা হলো চাপ শীর্ষ। তাহলে আমরা কি বলতে পারি, বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ যোগফল কি হচ্ছে, ধ্রুবক। আমরা কি বলতে, সুতরাং কি লিখতে পারি, বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ, এর যোগফলটা কি হবে, ধ্রুবক হবে। এ দেখো ধ্রুবক হয়ে গেল। তাহলে বার্নৌলির নীতিকে আমরা আরেকভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, যে প্রথম লাইনটা ঠিক একই থাকবে, যে আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আমরা কী বলতে পারি, এই লাইনটা সেটা মনে রাখবা, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, মানে ধারারেখ প্রবাহ বলতে শান্ত প্রবাহের ক্ষেত্রে রেখার যে কোনো বিন্দুতে, এই লাইনটা লিখতেই হবে, ধারারেখার যে কোনো বিন্দুতে, হ্যাঁ, এতটা কোনো চেঞ্জ হবে না, ধারা রেখার যে কোনো বিন্দুতে, হ্যাঁ, বিন্দুতে, তারপর যে আমরা পড়েছিলাম প্রতি একক আয়তন, ওটা লিখবো না, যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ, ঠিক আছে, উচ্চতা শীর্ষ ও চাপ শীর্ষের সমষ্টি কী হবে, ধ্রুবক হবে। হলো, এই যে নতুন আরেকটা রূপ। এইভাবেও আমরা বার্নৌলির নীতিকে লিখতে পারি, ঠিক আছে। তাহলে মনে রাখবে বার্নৌলির নীতি কাকে বলে। এবার আমরা এর প্রমাণ পড়ব, ঠিক আছে, কীভাবে শক্তি সংরক্ষণ নীতিকে কাজে লাগিয়ে বার্নৌলির নীতিটা প্রতিষ্ঠা হয়েছে। এটা তোমরা সাতটা বই থেকে পড়ে নেবে, আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো তো ধরে নাও আমি আমার মতো করে বানানোর চেষ্টা করবো। ধরুন এটা একটা নির্দেশ তল, বইয়ের ছবির সঙ্গে আমার একটু ডিফার হতে পারে, ডিফার বলতে কী করে, ডিফার হবে না, ঠিক আছে। এটা কি একটা নল, ঠিক আছে, দেখতে পাচ্ছ, অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা নল, তার দুটো প্রান্ত আছে, এ প্রান্ত একটা বি প্রান্ত, এ প্রান্তর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম এটা, বি প্রান্তের মধ্যবিন্দু। তো এই যে নির্দেশ তল যেটা আমরা বানিয়েছি, এটাকে আমরা লিখছি আর এস। এই নির্দেশ তল থেকে এ প্রান্তের মধ্যবিন্দুর উচ্চতা, ঠিক আছে, মধ্যবিন্দু বলতে পারো, কেন্দ্রবিন্দু বলতে পারো, ভালোবাসা বলতে কেন্দ্রবিন্দু, উচ্চতা H1, বি প্রান্তের, ঠিক আছে, বি প্রান্ত বা বি ছেদের, এই একটা অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা নল, তার এটা হচ্ছে বাঁ দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার এ ছেদ, আর ডান দিকে হচ্ছে বি ছেদ, বা এ প্রান্ত বি প্রান্ত দুটোই ধরে নিতে পারো। তো এ ছেদের তোমার কেন্দ্রবিন্দু উচ্চতা নির্দিষ্ট তল থেকে হচ্ছে H1, আর বি ছেদের কেন্দ্রবিন্দু থেকে নির্দিষ্ট তলের উচ্চতা, নির্দিষ্ট তল থেকে কেন্দ্রবিন্দু উচ্চতা বলাটাই বেটার হবে, H2। এখানে একটা গতিপথ আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, ক্লিয়ার হলো। তাহলে এই যে এ বিন্দু বা এ ছেদে যে কেন্দ্রবিন্দু থেকে এখানে প্রবাহীর, এখানে যখনই আমরা প্রবাহী বলবো তখন মনে রাখবা আদর্শ প্রবাহীর কথা বলা হচ্ছে। আদর্শ প্রবাহী মানে অসংনম্য হতে হবে এবং অসান্দ্র হতে হবে, বোঝা গেল তো, ক্লিয়ার হলো। এবং ধারারেখ প্রবাহ হতে হবে, অর্থাৎ শান্ত প্রবাহ হতে হবে। তাহলে এই এ ছেদের কেন্দ্রবিন্দু এখানে গতিবেগ হচ্ছে V1, আর বি থেকে যখন বেরিয়ে আসছে তখন গতিবেগ হচ্ছে তোমার কি V2, হলো। এই বিন্দুতে চাপ হচ্ছে P1, বিন্দুর চাপ হচ্ছে কি P2। এবার প্রবাহীর ঘনত্ব আমরা কী ধরে নেবো, রো, এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো
তাহলে অতএব এ ছেদে, ঠিক আছে, আর কিন্তু বলতে ভুলে গেলাম, ধরি এর মধ্যে দিয়ে, এই নলের মধ্যে দিয়ে যে প্রবাহীটা প্রবাহমান হচ্ছে তার ভর হচ্ছে এম, ঠিক আছে। তো ধরি এ ছেদের মধ্যে দিয়ে, এ ছেদ ও বি ছেদের মধ্য দিয়ে, ঠিক আছে, প্রবাহীর ভর হচ্ছে এম, লিখে দিলাম। তাহলে এবার আমরা চলে আসবো এ ছেদে ওই এম ভরের প্রবাহীর মোট শক্তি। মোট শক্তি এখানে যান্ত্রিক শক্তি, হ্যাঁ, মোট শক্তি কী হবে, হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস স্থির শক্তি হবে এম জি এইচ ওয়ান প্লাস চাপ শক্তিকে দেখো কীভাবে প্রকাশ করছে, পি ওয়ান এম বাই রো, ঠিক আছে, এবার মনে রাখবা। একইভাবে বি ছেদে এম ভরের প্রবাহীর, ঠিক আছে, প্রবাহীর মোট শক্তি কত হচ্ছে দেখো, হাফ অফ এম ভি টু স্কোয়ার হবে, বি বিন্দুর কথা মনে করো, এম জি এইচ টু হবে, ঠিক আছে, প্লাস পি টু এম বাই রো হবে। দেখে নাও, চলে দেখে নাও, দেখে নাও। এবার আমরা এখানে শক্তির সংরক্ষণ সূত্রটা মেনে চলব, ঠিক আছে। তো এবার ধরে নেব প্রবাহী যেহেতু অসান্দ্র, তাই তো, তাহলে এখানে প্রবাহের কোনো শক্তির অপচয় হয়নি, তাহলে অসান্দ্র হলে শক্তির কোনো খরচ হয়নি, হ্যাঁ। যেহেতু প্রবাহী, ঠিক আছে, অসান্দ্র, কোনো ভিসকোসিটি কাজ করছে, কোনো দের ইজ নো ভিসকাস, তাহলে প্রবাহী যেহেতু অসান্দ্র, তাহলে আমরা কী বলবো, কোনো প্রকার শক্তির অপচয় হয়নি বা হয় না। কোনো প্রকার শক্তি যদি অপচয় যদি না হয়, তাহলে অতএব শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কী লিখতে পারি, এই মানে এ ছেদের প্রবাহের মোট শক্তি আর বি ছেদের প্রবাহের মোট শক্তি কী হবে, সমান, কী লিখতে পারি, এ ছেদে প্রবাহীর মোট শক্তি ইকুয়াল টু বি ছেদে প্রবাহীর মোট শক্তি। দেখে নাও ভালো করে, ঠিক আছে, দেখে নিয়েছ। তাহলে একটা অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা প্রবাহীর নল, যার মধ্যে দিয়ে আদর্শ প্রবাহী বলতে অসংনম্য এবং অসান্দ্র হতে হবে, এই প্রবাহী এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার ভর হচ্ছে এম, এ প্রান্তের মধ্যে দিয়ে যে প্রবাহীটা গেল তার ভর হচ্ছে এম, বি প্রান্তের থেকে যখন বেরোলো তার ভর হচ্ছে এম। এ প্রান্ত বি প্রান্ত এ ছেদ বি ছেদ, এ ছেদের কেন্দ্রবিন্দু থেকে উচ্চতা নির্দিষ্ট স্থল থেকে এইচ ওয়ান, এখানে চাপ হচ্ছে পি ওয়ান, গতিবেগ হচ্ছে ভি ওয়ান। একইভাবে বি ছেদের কেন্দ্রবিন্দুর উচ্চতা হচ্ছে নির্দিষ্ট স্থল থেকে, নির্দিষ্ট স্থলের ভূমি থেকে এইচ টু, চাপ হচ্ছে ভি টু, গতিবেগ হচ্ছে চাপ হচ্ছে পি টু আর গতিবেগ ভি টু। তাহলে এই ছেদে এম ভরের প্রবাহীর মোট শক্তি, মানে মোট শক্তি বলতে যান্ত্রিক শক্তি, স্থির শক্তি, মোট শক্তি বলতে যান্ত্রিক শক্তি বোঝায়, মানে স্থির শক্তি, গতি শক্তি আর চাপ শক্তি। এ দেখো হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস এম জি এইচ ওয়ান প্লাস পি ওয়ান এম বাই রো, ঠিক আছে। তো বি ছেদেও এম ভরের প্রবাহীর মোট শক্তি আমরা করলাম হাফ অফ এম ভি টু স্কোয়ার প্লাস এম জি এইচ টু প্লাস পি টু এম বাই রো। এবার আমরা কি ধরে নিয়েছিলাম, প্রবাহী হচ্ছে অসান্দ্র, যেহেতু আদর্শ প্রবাহী, তা অসান্দ্র যদি হয়, কোনো ভিসকাস ফোর্স যদি কাজ না করে, কোনো ফোর্স যদি কাজ না করছে, তাহলে কোনো শক্তিও কাজ করবে না, তাই কোনো শক্তির অপচয় হচ্ছে না। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এ ছেদের যে এম ভরের যে মোট শক্তি হবে, বি ছেদের প্রবাহী এম ভরের প্রবাহী মোট শক্তির সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ভি ওয়ান
ঠিক আছে তো? অতএব আমরা কি লিখতে পারি, হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান এম বাই রো প্লাস এম জি এইচ ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ অফ এম ভি টু স্কোয়ার প্লাস পি টু এম বাই রো প্লাস এম জি এইচ টু। দেখুন, দেখে নাও। ঠিক আছে, এবার আমরা কি করব, এম জি দিয়ে দুটোকে ভাগ করে নেব। এম জি দিয়ে ভাগ করবো, হ্যাঁ ওটা লিখছি না, জায়গা নেই লেখার মতো, খাতা ছোট। এম জি দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমটা কী দাঁড়াবে, হাফ অফ, ঠিক আছে তো, হাফ অফ না লিখে কী লিখতে পারি, ভি ওয়ান বাই টু জি, ভি ওয়ান স্কোয়ার বাই টু জি, এই যে ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস এটা কী হবে বলো, পি ওয়ান বাই রো জি প্লাস এইচ ওয়ান ইকুয়াল টু ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস পি টু বাই রো জি প্লাস, ঠিক আছে তোমার এইচ টু। দেখো না ভালো করে, এটা আমরা বার্নৌলিস থিওরি বা নীতির এই যে পেয়েছে না, চাপ শীর্ষ গতিশীর্ষ প্লাস স্থিতিশক্তির মোট যোগফল ধ্রুবক, এই দেখো এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো আমরা কি লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি প্লাস এইচ, এটা ধ্রুবক হবে। এইভাবে আমার বার্নৌলিস নীতিটাকে, গাণিতিক রূপটাকে প্রমাণ করলাম। এটা তোমরা সাতটা বই থেকে দেখে নেবে। এবার দেখো, এই যে সূত্রটা আমরা যদি এবার ধরে নিই, এখানে অন্ত কিছু ধরতে হবে, যদি আমরা ধরে নিই, যদি প্রবাহীর, ঠিক আছে, অনুভূমিকভাবে, ধরে নাও আমরা প্রবাহীটা অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, প্রবাহী অনুভূমিকভাবে প্রবাহিত হয়, ঠিক আছে, আমরা কী ধরে নিচ্ছি, যে প্রবাহী অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আসলে দেখতে পাচ্ছ লেখাটা, তাহলে অনুভূমিকভাবে যদি প্রবাহিত হয়, অনুভূমিকভাবে প্রবাহিত হওয়া মানে কি, এই নির্দেশতলটা অনুভূমিক, মানে এইটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই গতিপথটা চেঞ্জ হচ্ছে না, হাইট চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে অনুভূমিক হলে এইরকম সোজা বেরিয়ে যাবে, অনুভূমিক ধরে নিতে হবে এটা, হ্যাঁ মোরালেস অনুভূমিক হবে, উচ্চতার কোনো পরিবর্তন হবে না। এই যে দেখে দেখো, হাইট সব দিকে সমান, তাহলে চাপ শীর্ষ উচ্চতা যদি যদি প্রমাণ না হয়, তাহলে স্মৃতিশক্তির মানও কী হবে, ধ্রুবক হবে, তাই তো? তাহলে এটাও ধ্রুবক হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি, যে এটা এমজিএসটা ধ্রুবক হয়ে গেল, এই দুটো যোগফল। তাহলে এই দুটো যোগফল আমরা কী করবো, ধ্রুবক ধরে নেবো, ঠিক আছে? তাহলে অনুভূমিক যদি ভাবে প্রবাহিত হয়, ঠিক আছে, অনুভূমিকভাবে যদি প্রবাহিত হয়, তাহলে আমরা বার্নৌলিস নীতিকে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে অতএব আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার বাই টু জি, ঠিক আছে, ভি স্কোয়ার বাই টু জি, তো আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার বাই টু জি, না এইভাবে লিখুন না, এটা তো তোমার বার্নৌলিস নীতি আরেকটা গাণিতিক রূপ। কী লিখতে পারি, এইটা, হ্যাঁ কী লিখতে পারি, যে হাফ অফ রো ভি স্কোয়ার, এই যে কোথায় চলে গেল রে, হাফ অফ রো ভি, এই জায়গাটা বলছেন, এই যে এটা কোথা থেকে কোথায় ভুলে গেলাম, এটা ধ্রুবক হয়ে গেল, হ্যাঁ। তাহলে পড়ে থাকলো কি, হাফ অফ রো ভি স্কোয়ার প্লাস পি, এই দুটো যোগফল কী হলো, ধ্রুবক হবে যদি অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আমরা কী লিখতে পারি, অতএব হাফ অফ রো ভি স্কোয়ার প্লাস পি, এটা হবে কি, ধ্রুবক। এর ইন্টারপ্রিটেশন কী হবে, এই দুটো যোগফল, কেন কি স্থির শক্তি তো সব ক্ষেত্রে সমান, তাহলে স্থির শক্তির তো মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তো ওটাকে অলরেডি ধ্রুবকের মধ্যে ফেলে দিলাম। তাহলে বাকি পড়ে রইলো কোনটা, এক হচ্ছে গতিশক্তি, এক হচ্ছে তোমার চাপ শক্তি। তাহলে এই দুটো যোগফল ধ্রুবক। তাহলে এদিকে দেখাও, দুটো যোগফল হচ্ছে ধ্রুবক, তাহলে পি এর মান যদি বাড়ে, চাপ যদি বাড়ে, তাহলে গতিবেগ কমবে, গতিবেগ মানে গতিশক্তি কমবে, আর চাপ যদি কমে তাহলে গতিশক্তি বা গতিবেগ বাড়বে। তাহলে এখান থেকে আমরা এটাই ইন্টারপ্রিটেশন করতে পারি,
অর্থাৎ যে স্থানে, ঠিক আছে, প্রবাহীর, ঠিক আছে, দেখো ভালো করে, যে স্থানে প্রবাহীর বেগ মানে ভি, হ্যাঁ, এটা বলে তো গতিশক্তি বাড়বে বা গতিশক্তি বেশি, ঠিক আছে তো, তাহলে সেখানে কি হবে, চাপ কি হবে, কম হবে। হয়েছে। আর কি দাঁড়ালো, যে স্থানে প্রবাহীর, ঠিক আছে, বেগ বা গতিশক্তি কম, তাহলে সেখানে চাপ কি হবে, বেশি হবে। এই যে দেখতে পাচ্ছ, এইটাকে কাজে লাগাবো আমরা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে। এই যে ক্লিয়ার হলো, বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে এটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ঘটনাগুলো দেখতে পাচ্ছ লেখা আছে না, বর্ণন, নীতি প্রয়োগ, নীতির প্রয়োগও পড়বো, আর আমরা তার বিভিন্ন উদাহরণগুলো পড়বো। প্রয়োগ তোমার ছায়া বইটা গোটাটাই পড়ে নেবে, হ্যাঁ, ছায়া বইটা পড়ে নেবে, 7টা থেকে তোমরা টুকটাক জিনিসগুলো দেখবে। এই যেমন এইটা বেক্স, এই লাইন থেকে ধরতে পারো। দেখতে পাচ্ছ এখানে দেখো 3টে সমীকরণ দিয়েছে, আর ছায়াতে 2টো সমীকরণ দেওয়া হয়েছে, ঠিক আছে তো, এখানে 3টে সমীকরণ দিয়েছে। তো সেইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। v²/2g, হ্যাঁ, এবার v²/2gটা ওটাই তিনভাবে দিয়েছে দুটো, এই লাইন থেকে পড়বে, এগুলো পড়ে নেবে। এই যে দেখো অন্য রূপটা দিয়েছে, এই দেখো প্রমাণটা দিয়েছে, প্রমাণটা পড়ে নেবে। এখান থেকে আমরা প্রয়োগটা দেখে নেব, প্রয়োগ যে কোনো বইতে দেখতে পারো। উদাহরণটা এই যে প্রয়োগ এখানে দেখবে, উদাহরণটা আমরা 7টা বই, ছায়া বই মিলিয়েও দেখতে পাই। প্রয়োগ, জল, কীটনাশক, পারফিউম প্রভৃতি যে স্প্রে কাজ করে, তার মধ্যে যে স্প্রে যন্ত্র আছে তার মধ্যে বর্ণনীতি কাজ করা হয়, তো সেখানে বর্ণনী নীতি প্রয়োগ করা হয়। এটা মনে রাখবে, জল, কীটনাশক, পারফিউম, আমরা যে বিভিন্ন স্প্রে আমরা যে ব্যবহার করি তার যন্ত্রে কিন্তু বর্ণনীতি কাজ করে। কীভাবে কাজ করবে তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। তাই যে দেখো পাশের ছবিটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হলো, ওটা তোমরা পড়বে। এছাড়া যে উদাহরণগুলো দেওয়া হয়েছে দেখো, এখানে যেমন দিয়েছে দেখো, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায়। ভালো করে লক্ষ্য করো, প্রচণ্ড, এটা দেখো ঘরের ছবি দিয়েছে। এবার প্রচণ্ড ছাউনির উপর দিয়ে বায়ু বয়ে যাচ্ছে, এখানে গতিবেগ বেশি। আমরা কি বলেছি, গতিবেগ গতিশক্তি বেশি বলে মানে ওপরে ছাউনির উপরে চাপ কম, আর ঘরের ভেতরে কি হচ্ছে, গতিবেগ নেই, তাহলে ভেতরের চাপ বেশি। তাহলে এখানকার ভেতরের চাপ যদি বাইরের চাপ থেকে বেশি হয় তাহলে ছাউনি কী হবে, উড়ে যাবে, এই ঘটনা। এবার দেখো বলে যে বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে কেন, এটাও ওই সেমভাবে ব্যাখ্যা করবে। আবার দেখো বলে যে দেখো সমান্তরালভাবে পাশাপাশি গতিশীল জাহাজ বা নৌকা পরস্পর কাছে কাছে চলে আসে। এই দেখো দেখতে পাচ্ছ, সমান্তরাল পাশাপাশি ধরুন একটা নৌকো যাচ্ছে, তো পাশাপাশি যদি নৌকো যদি যায়, তো এই ভেতরের দিকে, হ্যাঁ, জলের গতিবেগ বেশি, আর বাইরের দিকে জলের গতিবেগ কম। তো ভেতর দিকে জলের গতিবেগ যদি বেশি হয়, গতিবেগ বেশি হলে এখানে চাপ কম হবে, আর বাইরের দিকে গতিবেগ কম বলে এখানে চাপ বেশি হবে, ফলে দুটোকে সামনের দিকে ঠেলে দেবে, তাই জন্য কাছাকাছি চলে আসে, ঠিক আছে তো। এটা পড়ে নেবে, দেখো এটাও ওই একইভাবে ব্যাখ্যা করা আছে, আশা করি বুঝতে পারবে। ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে পিং পং বল আটকে ধাক্কা খাওয়া, ঠিক আছে তো। এই যে বিমানের ডানার বিশেষ আকৃতির সাহায্যে গতির উত্থাপন, উত্থানকারী বল এর বলের উৎপাদন, হ্যাঁ, ঠিক আছে। তো এখানেও তাই, এই যে স্পেশাল দেখতে পাচ্ছ, এই যে উপরে এখানে কি হয় হচ্ছে গতিবেগ কম, সরি এখানে গতিবেগ বেশি, বিশেষ এই অ্যারোডাইনামিক শেপ বলা এটাকে, হ্যাঁ, এই যে অ্যারোডাইনামিক শেপের ফলে এখানে গতিবেগ বেশি, চাপ কম, এখানে গতিবেগ কম, চাপ বেশি, ফলে উপর দিকে ঠেলতে সাহায্য করছে। এই যে লেখা আছে দেখো, বিমানের ডানার গঠন খানিকটা পাখির ডানার মতো, পিছনের দিক অপেক্ষা সামনের দিক বেশি মোটা, পেছনের দিকটা সামনের দিক অপেক্ষা বেশি মোটা, এবং ওপরের পৃষ্ঠের বক্রতা নিচের পৃষ্ঠের অপেক্ষা বেশি, এই যে উপর দিকে বেঁকে গেছে, এই যে, তাহলে এই জন্য ওপরে গতিবেগ বেশি থাকে, চাপ কম থাকে, নিচে গতিবেগ কম থাকে, চাপ বেশি থাকে। এই যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকলে কি হয়, ট্রেন যখন যাচ্ছে, তো এই ধরনেরটাকে ট্রেনই ধরে নিলাম। ট্রেন যখন যাচ্ছে, ভালো ভালো করে মনে রাখবা, ট্রেন যদি যাচ্ছে, তো ট্রেনের
সংলগ্ন বায়ুর গতিবেগ বেশি, তাহলে ট্রেন সংলগ্ন বায়ুর গতিবেগ বেশি হলে ওখানে চাপ কম হবে। ক্লিয়ার হলো? এবার যাত্রীটা ধরো না দাঁড়িয়ে আছে, কল্পনা করো তোমার সামনে যে ট্রেন যাচ্ছে, তো তোমার সামনের দিকের বায়ুর গতিবেগ বেশি, মানে চাপ কম, আর তোমার পেছনের দিকে বায়ুর গতিবেগ কম বলে চাপ বেশি, ফলে কী হবে, তোমাকে সামনের দিকে ঠেলে দেবে। ঠিক আছে, এই যে লেখা আছে এখানে পড়বে দ্রুতগামী, তোমরা ছায়া বই থেকে গোটাটাই পড়বে, হ্যাঁ। ছায়া বইয়ের ব্যাখ্যাগুলো পড়ার পর, প্রয়োগ পড়ার পর যে কটা বাকি থাকবে সেগুলো পড়বে। যেমন এখানে ঝড়ে ছাউনি উড়ে যায় কেন, দ্রুতগামী ট্রেন, তারপরে কীভাবে স্প্রে যন্ত্রগুলো কাজ করছে, এগুলো দেখো সবই বলে দিয়েছে, হ্যাঁ। এরপরে যে বাকিগুলো পড়ে রইলো, যেমন পতাকা পথ করে ওড়ে কেন, তারপরে সমান্তরালভাবে কাছাকাছি গতিশীল জাহাজ বা নৌকা পরস্পরের কাছে আসা, তারপরে এই যে ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে পিংপং বলের আটকে ধাক্কা, তারপরে এইটা পড়বে বিমানের ডানার বিশেষ আকৃতির সাহায্যে গতি উত্থানের বল, এগুলো এখান থেকে পড়ে নেবে, হ্যাঁ। আর প্রমাণটা এখান থেকে দেখে নেবে, আর এইখান থেকে এই জাস্ট লাস্টের এইখান থেকে এই পয়েন্ট দুটো দেখে নেবে, এই যে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে আশা করি।